নমস্কার। আজকে কথা কাহিনীর যে পর্ব, সেখানে আমরা পেয়েছি উত্তম মুখোপাধ্যায়। তিনি কবি এবং মাস্টারমশাই। আজকে যে অনুষ্ঠানটা আমরা করব সেটা হচ্ছে নিছক আড্ডা। আপনারা আড্ডা দেখেছেন বিভিন্ন জায়গায়। তা উত্তমদাকে বলেছিলাম চলুন একদিন আমরা একটু আমার বাড়িতে আড্ডা মারি। উত্তমদা বলেন চলো তাহলে আড্ডা হয়ে যাক। সে আড্ডা মারার ক্ষেত্রে উত্তমদার কিছু অভিজ্ঞতার কথা শুনতে চাই। উত্তমদা, এই আড্ডা তো বিভিন্ন রকম হয়, তা কবিতার আড্ডার সঙ্গে অন্য আড্ডার পার্থক্য কী আছে? হ্যাঁ, আমি এখন একটা চায়ের থেকে বসে, এখন পশ্চিমবঙ্গে যে খুব সহজলভ্য বোতলের থেকে বসে আমি আড্ডা মারতে পারি, যেটা পশ্চিমবঙ্গের সাম্প্রতিক সংস্কৃতি। বোতলটা আগে এতটা ছিল না, একটু লুকিয়ে চুরিয়ে খেত। এখন প্রকাশ্যে 1 কিলোমিটারে 2টো করে মদের দোকান, চায়ের দোকানগুলো ছিল। কারণ আমার যে মনে পড়ে, আমি একটা উপন্যাস পড়েছিলাম, খুব সম্ভবত বরেন বসু বোধহয়, উপন্যাসটার নাম আমি মনে করতে পারছি না, মানে ওনার অনেক উপন্যাস মধ্যে কোনটায়, সেখানে এরকম একটা চায়ের দোকানে 70 দশক জানেন আপনারা নিশ্চয়ই, চারিদিকে একটা রাজনৈতিক অস্থিরতার দশক। তা সেখানে কিছু লোকজন আসতো, যা হয় আর কি, সব বিপ্লবে তখন ব্যস্ত তো সবাই। তা সেই সব ছেলেগুলোর কাহিনী, তারা আসতো, তারা কিছু খবর আদান প্রদান হতো, এইসব নিয়ে উপন্যাসটা আমার ঠিক মানে বহু আগে এরকম বহু জিনিস পড়ি যেগুলো স্মৃতিতে একটা লাইন হয়ে থাকে, কিন্তু ইনফরমেশানগুলো আর মনে থাকে না। সেটা জন্য আমি দুঃখিতও নই, হয়তো খোঁজ করলে পেয়ে যাব। আর অন্তত 200-400 যদি উপন্যাস পড়ে থাকে আমার মনে রাখা সম্ভবও নয়, মনে রাখতে চাইও না। অত মেমোরি ওভারক্রাউডেড করে লাভটা কি? যেটা বলতে চাইছিলাম, তা একটা অদ্ভুত ঘটনা, যদিও বাজারি উপন্যাস ছিল সেটা, সেখানে ওই রকম যে চায়ের ঠেক, তা সেইখানে যে চায়ের দোকানের ছেলেটি, সে সারাদিন রাতে ঘটঘট করে চা করে, যে দেখেছেন নিশ্চয়ই, আর পালে পালে আসে সারাদিন সারা রাত। তা সেই ছেলেটি ওই সত্যি কথা বলতে কি বোকাহাঁদা হয়ে থাকতো। বিপ্লবের বিভিন্ন ক্ষেত্রেই আমরা দেখেছি, সে আইরিশ বিপ্লবী হোক, আমাদের দেশে বিপ্লবী হোক, অত্যন্ত সাধারণ মানুষ তারাই আর কি বলবো, বৈপ্লবিক কর্মকাণ্ডগুলোর মেন লিঙ্ক হয়। এই ছেলেটি এরকম টিয়ে করতো, খবরাখবর ওই একদিন সেটা যেভাবেই হোক একটা লিক হয়ে যায় কোনো ঘটনা। তা একটা কোনোভাবে একটা অপোনেন্ট গ্রুপ, তারা তখন সেই পরিবারটার ওপর চড়াও হয় এবং শাস্তি হিসেবে তার বউ ধর্ষিতা হয়। যেটা হয় আমি বলছি, এই আনন্দবাজার বা নবকল্লোলদের যে বাজারি উপন্যাসের যে লাইন, কিছুক্ষণ বিপ্লব চলার পর তোমাকে একটা ধর্ষণ দৃশ্য দিতে হবে, তা দেওয়া হয়েছিল। কিন্তু সেটা বড় কথা নয়, বিষয়টা হচ্ছে ওই যে ধর্ষণ কাণ্ডটা হলো যেখান থেকে ঘটনাটা এবার একটু অন্য দিকে টার্ন নিচ্ছে। এই অবধি বাজারি লাইন ঠিক আছে, পাবলিক পড়বে। আমার যেটা ভালো লেগেছিল, মনে টেনেছিল, তখন ওর হাজব্যান্ড বলছে, হ্যাঁ তুমি এরকম অসতী হয়ে গেছে, হ্যাঁ না তা না। তখন বলছে সে মেয়েটি যে দেখো, তুমি তো আমায় রক্ষা করতে পারো নি ওই জল্লাদগুলোর হাত থেকে। তা তোমার মতো একটা ভেরুয়া মানুষের চাইতে আমার মনে হয় ওই ছেলেগুলো অনেক ভালো। অন্তত আমার পেটে একটা ক্রিমিনালের জন্ম হবে যে এরম ধরনের ক্রিমিনালদের সঙ্গে লড়াই করবে। কারণ সমাজে ক্রিমিনালদের সঙ্গে লড়াই করতে গেলে না, ক্রিমিনাল মাইন্ডেরও কিছু মানুষের জন্ম দিতে হবে। যেমন সম্প্রতি নিশ্চয়ই জানেন, ওই বেঙ্গল ফাইলস নিয়ে যা সব আলোচনা হচ্ছে, গোপাল পাঁঠা বলে একজনকে নিয়ে খুব আলোচনা হচ্ছে। এখন এই এতদিন আলোচনা হয়নি কেন? এখন সেই হিন্দুবাদী নাকি
তার অনেক ইতিহাস সার্চ ফার্চ করে দেখলাম, আচ্ছা কলকাতাকে যদি সোহরাবর্দী দখল করে নিত তাহলে কলকাতার কী হতো বলো তুমি? আজকে সোহরাবর্দী জিন্নাদের প্ল্যান ছিল চট্টগ্রাম থেকে কলকাতা অবধি এই এন্টায়ার এরিয়াটা বঙ্গোপসাগরের ধারে ওরা ওপরে উঠবে, অর্থাৎ পুরো টোটাল বাংলা এটাকে নিয়ে হবে একটা অখণ্ড বাংলা, মানে অখণ্ড পাকিস্তান। তাহলে এই যে পূর্ববঙ্গ থেকে বিতাড়িত মানুষ তারা এসেছে এখানে, অনেক কলোনি টলোনি আমাদের আশেপাশে হয়েছে, মানুষগুলো 80 বছরে কোমর ভেঙে গেছিলো, এখন একটু দাঁড়িয়েছে সোজা হয়ে, তাদের জেনারেশন দাঁড়িয়েছে। আমি যেখানে বসে আছি এর পাশে, এটাই তো যতীন দাস নগর। তাহলে সেই ক্রিমিনালদের সঙ্গে যারা লড়াই করেছিল তাদেরকে তো আর রবীন্দ্রসঙ্গীত গিয়ে থামানো যাবে না। তা সেই মেয়েটির বক্তব্যের মধ্যে এইটাই এসেছিল যে আমি ধর্ষিতা, আমি লাঞ্ছিতা, কিন্তু আমার পেটে জন্ম নেওয়া যে ছেলেটি তার চরিত্র ভালো হবে না, কিন্তু সেই ছেলেটি তোমার মতো মেনিমুখও হবে না, গোপনে লুকিয়ে চুরিয়ে কথা সে প্রকাশ্যে প্রতিরোধ করবে। এই বার্তাটা আমার খুব ভালো লেগেছে। সে প্রকাশ্যে কবিতা লেখা কি এখন তাহলে হচ্ছে? এইটা নিয়েই একটু আমার বলা আছে। যেমন যদি বলো, আমি একটি পত্রিকার সম্পাদক। কেন সম্পাদক হয়েছি? আমার এক কবি বন্ধু, সে তো এখন ভীষণ প্রচারিত, মানে ফেসবুক কবি আর কি। সমস্যা আছে, প্রিন্টেড কবি। আমার অত্যন্ত ঘনিষ্ঠ শ্রদ্ধেয় মানুষ সন্দীপ দত্ত চলে গেছেন, তার একটা মানে আমার তৈরি হওয়ার ক্ষেত্রে মানসিক গঠনের ক্ষেত্রে সন্দীপদার একটা বড় ভূমিকা আছে, অনেকেরই ভূমিকা আছে, কারণ আমি তো আর একা একা, আমার বাবা জন্মটাই বায়োলজিক্যাল ফাদার, কিন্তু আমার মেন্টাল ফাদার অনেকে। আমার একটা কবিতাই আছে, আমি আমারই ঔরসজাত সন্তান। শুনি একটু তাহলে কবিতাটা। একদম মনে নেই, কাছেও নেই, কিন্তু লাইনটা আমার মনে আছে, কারণ একজন বিখ্যাত সম্পাদক আমাকে বলছে লাইনটার মানেটা কি। তখন আমি তাকে ব্যাখ্যা করেছিলাম, আপনার বাবা কি করতেন? আপনার মতো সম্পাদক ছিলেন? তাহলে না। আর আমার বাবা কি করতেন? আমরা কেন এটা হলাম, কী জন্যে হলাম, কোন পরিবেশ থেকে হলাম, কোন অভিঘাতের ফল আমাদের এইটা? তাহলে দুটো জন্ম। ব্রাহ্মণদের বলে না দ্বিজ, দ্বিজ মানে কি, তাদের দীক্ষান্তে একটা জীবন হয়, এই জন্যে দ্বিজ মানে দুবার করে তাদের যাই হোক জন্ম টন্ম হয়। আমি অবশ্য ব্রাহ্মণের ছেলে, মুখবাদ দেয় বড় সাংঘাতিক। যদি আমার খুব খারাপ লাগে, দলিত হলে হয়তো একটা ভালো চাকরি পেয়ে যেতাম। আর কি করব, পায়েও কেউ দলল না আমাকে, খালি মাথায় রেখে দিল উত্তম কুমার। আসলে নামটা আমার দিদিরা দিয়েছিল, তারা উত্তম কুমারের ফ্যান ছিল। আমিও সেটাই জিজ্ঞাসা করতাম, দেখতে উত্তম কুমারের মতো ছিলেন নাকি? না, আমার পৃথিবীতে বেঁচে থাকার কোনো সম্ভাবনা ছিল না। তার কারণ হচ্ছে আমার জন্ম কেতুগ্রাম থানা, কেতুগ্রাম 2 নম্বর ব্লক। সেখানে নিরোল অট্টহাস বলে একটি গ্রাম, অত্যন্ত বর্ধিষ্ণু গ্রাম। মানে আমরা যে 51 পীঠ বলি তার অন্যতম পীঠ হচ্ছে আমাদের গ্রাম। মানে পৌরাণিক ওই সব দিকে একটা তার ঐতিহাসিক মূল্য আছে। তা সেই গ্রামে আমার জন্ম। পরিবার সম্পর্কে আমি কিছু বলতে চাই না, হয়তো তার জন্যে ব্যক্তিগত কথন অনেকটা হয়ে যাবে, তার চেয়ে আমরা মূল আলোচনায় আসছি। হলো কি, বেশ বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু জমিদার পরিবারেরই সন্তান। এবার যা হয়, জমিদার বাড়িতে কি বলবো, জমাদার বেশি থাকে। আমার মাকে দেখতাম 6 থেকে 7 জন লোক, শুধু মাকে কেউ জল তুলে দেয়, কেউ বাসন মেজে দেয়, কেউ, বুঝতে পারছো, আসলে মায়েরও তো দোষ না, একটা মানুষ এত কাজ করবে কি করে? এবেলা ওবেলা 40-50টা লোকের ভাত, মনীষের ভাত, আত্মীয় স্বজনের ভাত, আর বহু মানুষ আমাদের বাড়িতে থেকে তখন পড়াশুনো করতো। ওই কাটোয়াতে যেতে গেলে একটাই লাইন ছিল, বাস রুট ছিল না। আমি 70 সালের ওই সময়ের ঘটনা বলছি। আমার মা মানে মানুষজন না এলে তার দুঃখ হতো, আর আমার বাবা মানুষজন এলে মানে সব কাজকর্ম যে তাকে কি খাওয়াবো, এই যে খানদান থেকে আমি বড় হয়েছি, কিন্তু আমার কপালে আবার কোনো স্নেহ মায়া জোটেনি। কারণ আমি মায়ের 7টা সন্তান,
আমার দুই দিদি বিগত হয়েছেন, এক দিদি বেঁচে আছে, আমার চেয়ে বোধহয় 2.5 বছরের বড়। আমার ওপরে 2 দাদা আছে, আমি আর আমার ছোট ভাই এই 1-1.5 বছর হলো রিটায়ার করেছে। আমার জন্ম 1962 সাল 10ই সেপ্টেম্বর। এটা কিন্তু অ্যাজ পার মাধ্যমিক সার্টিফিকেট, কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেমন বলেছেন আমার 2টো জন্ম, তো বলছে কি আপনি 2টো জন্ম মানে? বলে আমাদের সময় না বাড়ি থেকে বলে দিত এই অমুক দিন জন্মসালটা লিখে দিন। এটা নিয়ে অনেক টোন টিটকিরি হাসাহাসি হলো, কিন্তু উনি তো সত্যিই ঠিক কথা বলেছেন। আজকে আমার জন্ম পরিচয় দেখাতে গিয়ে যদি আমাকে বার্থ সার্টিফিকেট বার করতে হয়, আমি তো দায় সার্টিফিকেট বার করবো, কিন্তু আমার দায়টা তো বেঁচে নেই। তাহলে যারা বলছে ভারতবর্ষে বর্তমানে যে কাগজ দেখাও, কিসের কাগজ, কার কাগজ, কোথাকার কাগজ? কাগজ তো তৈরি করা হয়, বানানো হয়। আর আমি যদি ধরেই নি আমি রাঢ় বাংলায় সেই পুরনো সেন বংশ, আমরা তো কুলীন বংশ, আমাদের অ্যাকচুয়ালি বাসস্থান ছিল নবদ্বীপে। যখন ওই সেন বংশের পতন ঘটল, সেই সময় প্রচুর কুলীন ব্রাহ্মণ, তাদের নবদ্বীপ নগরী ধ্বংস হয়ে গেল না, করা হয়েছিল, আমরা অত গল্পে জানি না। যাই হোক, রাজধানীটা শিফটেড হয়ে গেল মালদা গৌড়ে, বখতিয়ার খলজির ওই আক্রমণে, তুর্কি আক্রমণ, যেটা আমাদের সাহিত্যের ইতিহাসে লেখা হয়, ওই 1210-15-20 মধ্যে। হলো কি, নবদ্বীপ ছিল তখন ভারতবর্ষের কাশী, মানে কাশীকেও ছাড়িয়ে যায়। চৈতন্যদেব তখনও জন্মায়নি। তা সেই সময় সেখানকার যে এই কুলীন বংশগুলো ছিল, তার এখন কান্নকুব্জের গোষ্ঠী না কি ধরেই নিচ্ছে, যদি সেনরা সেই কর্ণাটি ব্রাহ্মণ হয়, কান্নকুব্জ না কর্ণাট। রিসেন্টলি কোন একটি রাজনৈতিক দলের ওই কী বলে আইটি সেলের একজন বিশেষজ্ঞ বলে যে বাঙালি তো আদৌ বাংলার লোক নয়। যদি এটা নিয়ে একটু নাড়াচাড়া করি, সেই হিসেবে দেখতে গেলে ব্রাহ্মণ বলে যে সম্প্রদায় আর সংস্কৃত বলে ভাষা, এটা আদৌ বাংলার মাটিতে নয়। বাংলার যে সাধারণ মানুষজন, সেই দলিত ক্ষেত্রজ সে মানুষ, তাদের ওপরে আধিপত্য করার জন্যে যে লোকরা এলো গুপ্ত বংশের পরবর্তীকালে, অর্থাৎ পাল ডাইনেস্টি, যে সমস্ত বেদভিত্তিক বর্ণ বিরোধিতা করেছিল, বেদভিত্তিক যে বর্ণ ব্যবস্থা, তা নিশ্চয়ই জানো সেই সময়টাই বলে বাংলার গৌরবের কাল। তার আগে শশাঙ্ক ছিলেন, যে তিনি একা, তিনি তো একটা যুগ নন। গুপ্ত যুগের ওই শেষ, মানে গুপ্ত যুগে একটা প্রদেশ তো ছিল বঙ্গটা, আর এই বঙ্গ আজকে যে বাংলাদেশ এরকম না, এটা 4-5টা সব ভাগ। এটা উত্তর, আর কর্ণ সুবর্ণ ছিল শশাঙ্কের রাজধানী, সেনদের রাজধানী হলো নবদ্বীপ। মুসলমানরা দেখলো এত কাছাকাছি থাকলে হবে না, ভাই আরও দূরে চলে যা। কোথায় যাবি? ওই মালদা গৌড়ে চলে গেল, কারণ ওরা দেখলো এখানে রাজধানী করা মানে ব্রাহ্মণগুলো, এদের এখানে একটা পরিচিতি আছে। আজকে না হেরে গেল, সারা আবার জোট ফোট বেঁধে যদি ঝামেলা করে, ঝামেলা করতে পারে। তো মহামতি আকবর বুঝেছিলেন 12 ভূঁইয়া কী জিনিস। তা সুতরাং মুসলমানদের এখান থেকে চলে যাওয়াটা যে খুব ভালোবেসে চলে গেল এরকম নয়, ডিউ টু সিকিউরিটি। কারণ ওই গঙ্গা বয়ে যাচ্ছে, ওই মালদায় গিয়ে গঙ্গা শেষ হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে তিস্তা উত্তরবঙ্গ। তোর ওইখানে গেল, ওখান থেকে চট করে পাহাড় জঙ্গল যদি আক্রান্ত হয় চলে যেতে পারবে। আমরা জানি বাংলা মোগল আক্রমণ করেছিল ওই রাস্তা ধরে, ঝাড়খণ্ডী রাস্তা ধরে, বা আমাদের এই যে মারাঠা আক্রমণ হয়েছিল, দেখবে সব মানে কি বলবো, এদের যে অ্যাগ্রেশনের রুটগুলো কিন্তু সেম। বাংলাটা ছিল একটা যেন সেফটি জোন, তাই এদিকে সমুদ্র, দৌড়ে পালালে ওখানে গিয়ে পড়বি, আর নদী নালা জঙ্গল। এবার এর কিছু কিছু জায়গা যেমন রাঢ় অঞ্চল, আমি নিরঞ্জনবাবুর বইটা একটু পড়ার চেষ্টা করেছি, আমার মতো মূর্খ লোক আর কপাতা পড়বো। কিছু পড়ার পরে দেখলাম এ পড়তে গেলে আমার সব কাজকর্ম ছেড়ে মানে গবেষণাধর্মী মন নিয়ে পড়তে হবে। তা বাঙালির ইতিহাস, বাঙালির ইতিহাস আর বাংলা ভাষা নিয়ে এখন চাটনি হচ্ছে। তাহলে আপনি পড়ার কথা যখন বললেন, তাহলে এখন
কার কবিতা পড়ছেন বর্তমানে? একটু বলছি, আমার এই কথাটা শেষ করে নিই, কারণ এইটা একটা ফেজ, এর সঙ্গে আমি কিন্তু ইতিহাসটাকে টেনে আনলাম। তা সেই গ্রাম থেকে তখন কুলিনরা এই রাঢ় অঞ্চলে পালিয়ে আসে। যেমন মুর্শিদাবাদের কুলিন গ্রাম বলা হয়, একটা জায়গা আছে, এটা রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর জন্মস্থান। উনি কিন্তু ছিলেন বিহারের মগধী ব্রাহ্মণ। তো ওইখানে তার জন্ম। ওই গ্রামটার নাম হচ্ছে তোমার ওই গঙ্গাটিকুরি না কি বলে ওই জায়গাটা, যাই হোক। ওইখান থেকে আমাদেরও যে বংশধররা ওই পালিয়ে আসছে মানে আরেকটু ওই 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 ওইখান থেকে যাতে দূরত্ব তৈরি হয়, এইভাবে নাকি আমাদের পূর্বপুরুষ ওই নিরল গ্রামে এসছিলেন। তারপরে ওই জমি জমা কাদের ছিল, সব ওই দলিত দেহাতি মানুষ, হাঁড়ি বাগদিদের জমি ছিল। ব্রাহ্মণরা চিরদিন যা হয় টুপি টাপা মেরে তাদের সাইড করে দিয়ে, আমার দাদু ওরম টুপি টাপা মেরে বড় জমিদারি করে তার ফল, এখন পাপের ফল আমি কিছু পেলাম না। আমি তো কিছু পেলাম না। ও ছিল জমিদার, আমি হচ্ছে আমার বাবা ভোগ করেছে। কারণ বাবার জিনিসটা ভোগ করে ছেলে, নাতি অবধি আর গড়ায় না। নাতি এখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এইটা ধরো আমার ওইখানে আমার রিকেট হয়। তার কারণ আমাকে কেয়ার করা, বাড়িতে প্রচুর খাবার। আমার দাদু একটা ছেলে হলে বৈষয়িক মানুষের একটা গরু কিনতেন, বলে ওই গরুর দুধটাও খাবে। আর আমার তো খড়ের অভাব নেই, খাবার অভাব নেই। কিন্তু সেই দুধ, একটা দেশি গরু অন্তত 3-4 দুধ দেবে। আরে বাবা, সে দুধও জাল দেওয়া হচ্ছে 10-12 মানে সে বড়ো কড়াই। আমি নিজে খেয়েছি সেই দুধ পরবর্তীকালে। দুধটা একটা বাচ্চার মুখে তুলে দেয়। ওই যে সামন্ততান্ত্রিক একটা পরিবেশ, জমিতে কাজ করে এত লোক, বাড়িতে সৌতিথি আপ্যায়ন। বাবা চাকরি বাকরি পছন্দ করতেন না, চাকরি পেয়েও ছেড়ে দিয়েছেন। বাবা ব্যবসা করবে, ব্যবসাও করেছেন, বাঁ হাতে রোজগার করেছেন, ডান হাতে উড়েছেন, বা ডান হাতে করেছেন বাঁ হাতে, কিন্তু ঘুষ খাননি, চরিত্রহানি করেননি, বাবাকে কোনোদিন মদ খেয়ে পা টলতে দেখেনি। মোটামুটি বাবার চরিত্রটা ঠিক ছিল। আর এইখান থেকে যখন আমি 1.5 বছর বয়সে, আমি নাকি একটা রুগ্ন ওই হনুমানের ছানাগুলোকে দেখেছো, মায়ের কোলে এরকম চুপ করে থাকে, তা আমার রিকেট হয়ে গেছিলো। কিন্তু আমার মা চোখের জল, আমার ছেলেটাকে আমি মানুষ করতে, কারণ মায়ের ওপরে বিরাট দায়িত্ব। এবার আমার দিদিরা তখন ছোট, তারাই বা কী করে, আর আমি নাকি ঘ্যান করতাম, আর আমার নাকি মরণ খিদে ছিল। সেটা আমার সব বলে আমার দাদা দিদিরা, যে আমি নাকি মা এক কড়া মোচা, অত বড় বাড়ির মোচা তৈরি হচ্ছে, সেটা নামিয়ে রেখে ওই ফেরিওয়ালা এসছে পুজোর সময় জামা কাপড় কিনতে আসে তখনকার যুগে। ও আমার জন্মসালটা বলে দিলাম, জন্মসালের ওই অ্যাসপার মাধ্যমিকের সার্টিফিকেট বললাম, আমি বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম, সেখানে আবার আমার আর একটা জন্মসাল আছে। এখন আমি তো কাগজ দেখাতে পারবো না, 2টো কাগজ আছে, সবটাই মুখে বলা, বার্থ সার্টিফিকেট না থাকলে যা হয়। বা আমি যে বছর পরীক্ষা দিই সকলেরই বয়স ছিল 63 সাল। তা আমার গার্জেন খুব ভালোবেসে আমার 10ই সেপ্টেম্বর 1962 সালে আমার জন্মটা লিখে দেয়। আমাদের ওই ক্লার্ক চয়নবাবু না কে ছিলেন, উনি লিখে নিলেন, হয়ে গেল আমার।